শুরু করলাম তড়িৎচুম্বকত্বের পরের থেকে বলতে বায়ো-সাভার্টের সূত্র পড়ানো হয়েছিল। তারপরে বায়ো-সাভার্টের সূত্রের প্রয়োগ আমরা কটা প্রয়োগ করেছিলাম। একটা হচ্ছে দীর্ঘ ঋজু তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হয়, সসীম দৈর্ঘ্য হয়, এটা সসীম। হ্যাঁ, সসীম দৈর্ঘ্যের জন্য এটা যদি φ1 ধরা হয়েছিল, এটা φ2 ধরা হয়েছিল, তাহলে এখানে বি এইটা দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এইখানে পি বিন্দুতে বি হয় μ0/4π I/r sin φ1 প্লাস sin φ2। এটা সসীম দৈর্ঘ্য। তারপরে অসীম দৈর্ঘ্য যদি হয়, এটা সসীম। আর অসীম এটা মানে অনেক দূর যদি চলে যায়, তখন বি এর ভ্যালুটা কত হয়, μ0/4π 2I/r। মনে রেখো অসীমের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র করানো হয়েছিল, সেটা কত, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B = μ0I/2r। তারপরে যে কোনো দৈর্ঘ্যের জন্য করানো হয়েছিল, যে কোনো চাপ থিটা কোণ যদি হয়, তাহলে B = θ/2π শুধু হয়ে যায় μ0I/2r। এবার থিটার মান যে কোনো কোণ যদি হয়, 2π যদি হয়, পাই যদি হয়, π/2 যদি হয়, তো চৌম্বক ক্ষেত্র কত হবে আমরা বলতে পারবো। অর্থাৎ আমাকে যদি বলে এরকম একটা এইটুকু দৈর্ঘ্যের একটা, মানে এটা একটা বৃত্তাকার পরিবাহীর 4 ভাগের 1 ভাগ, এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কত, জাস্ট এই কোণটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি, মানে π/2 বসাবো, তাহলে আমাদের চৌম্বক ক্ষেত্র বেরিয়ে যাবে। আচ্ছা, এটা হলো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে। এবার বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর, আগের দিনের পড়া এগুলো, অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এরকম জায়গায় চৌম্বক ক্ষেত্র, ফর্মুলাটা μ0/4π 2πr² I/r² প্লাস x² টু দি পাওয়ার 3/2 মনে রাখতে হবে। আর একক কি হয়, টেসলা, বিয়ের একক, এসআই পদ্ধতি আমরা করছি। এই তিনখানা প্রয়োগ করা হয়েছিল। কিসের প্রয়োগ, বায়ো-সাভার্টের সূত্র থেকে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। আচ্ছা, এটা বায়ো-সাভার্টের সূত্র থেকে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার এগুলো পদ্ধতি ছিল এই কটা ক্ষেত্রে। এরপরে আমরা যেটা করব, বায়ো-সাভার্টের সূত্রের একটা বিকল্প একটা সূত্রের কথা বলবো এখন। তার মানে বায়ো-সাভার্টের সূত্র থেকে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারি। এইবার যে বিকল্প যে সূত্রটা বলবো, ওর অল্টারনেট, যেখানে নাকি বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করা যায় না, কঠিন হবে, সেইখানে আমরা মানে বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করে যদি আমি কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে চাই, কোনো কোনো ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়। যেমন আমরা দেখলাম একটা সোজা পরিবাহী, মানে দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে কোনো অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়েছিল আমাদের। কিন্তু আমরা আজকে যে সূত্রটা স্টার্ট করব, সেই সূত্র অনুযায়ী যদি আমরা কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করি, সেটা অনেকটাই সহজ হয়। সেই সূত্রটা হচ্ছে, আমরা বলি ওটাকে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য। এই অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যটা হচ্ছে অনেকটা গাউসের উপপাদ্য, তোমরা পড়েছিলে। গাউসের উপপাদ্য থেকে আমরা কি নির্ণয় করতাম, গাউসের উপপাদ্য থেকে কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতাম, ই নির্ণয় করতাম গাউসের উপপাদ্য থেকে। কোনো বিন্দুতে বিভিন্ন প্রকার তড়িৎগ্রস্ত বস্তু, ধরো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হয় আমরা বের করেছি। তারপরে ওখানে নিশ্চয়ই মনে আছে তোমাদের, একটা দীর্ঘ একটা আহিত একটা পরিবাহী যার মধ্যে আধান দেওয়া আছে, তার জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হয় আমরা করেছিলাম। তারপরে এগুলা যদি করে থাকো মনে করে দেখো। তারপরে গোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হয় করেছিলাম, এবং গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্রের মান কত হয় এগুলো করেছিলাম আমরা। এগুলো করেছিলাম আমরা কোন সূত্রের সাহায্যে, গাউসের সূত্রের সাহায্যে। কুলম্বের সূত্রের সাহায্যে কি আমরা করতে পারতাম না? কুলম্বের সূত্র থেকেও আমরা তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি। তো কুলম্বের সূত্রের একটা যেমন অল্টারনেট একটা পদ্ধতি আমরা প্রয়োগ করি গাউসের সূত্র, এখানেও বায়ো-সাভার্টের সূত্রের একটা অল্টারনেট পদ্ধতি হচ্ছে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য। ওখানে গাউসের সূত্রের সাহায্যে সহজভাবে করতে পারি, কুলম্বের সূত্র যেখানে প্রয়োগ করতে আমাদের অসুবিধা আছে, যেমন একটা তড়িৎগ্রস্ত একটা গোলক, এর জন্য যদি আমি কুলম্বের সূত্র প্রয়োগ করে যদি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করি, আমাদের ক্যালকুলেশন একটু ঝামেলা হবে।
কিন্তু আমরা যদি গাউসের সূত্র প্রয়োগ করি খুব সহজে হয়ে যায়। ঠিক এখানেও তাই, আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব বায়ো-সাভার্টের সূত্রের পরিবর্তে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করে। তার মানে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যটা কিসের জন্য? আমাদের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য। কখন? কোনো তড়িৎবাহী তারের জন্য কোনো জায়গায় চৌম্বক ক্ষেত্র কত হয় সেটা নির্ণয় করার জন্য অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য আমরা করি। তাই আমি বলছি গাউসের সূত্রের সঙ্গে অনেকটাই মিল আছে। গাউসের সূত্রটা কী ছিল তোমরা একটু মনে করে দেখো। গাউসের সূত্র ছিল একটা ভেক্টর রাশি তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই দিয়ে লিখতাম আমরা। তড়িৎ ক্ষেত্রের ওখানে করা হয়েছিল, তড়িৎ ক্ষেত্রের একটা ইন্টিগ্রেশন করা হয়েছিল। কি ইন্টিগ্রেশন আমরা বলতাম এটাকে? ই ডট ডিএস, এটাকে সারফেস ইন্টিগ্রাল বলতাম। সারফেস ইন্টিগ্রাল মানে হচ্ছে ক্ষেত্র সমাকল বলতাম। ই ডট ডিএস ওখানে ছিল ক্ষেত্র সমাকল। ক্ষেত্র ভেক্টর, তড়িৎ ক্ষেত্র ভেক্টর, এটা হচ্ছে একটা ক্ষেত্রফল। ধরো এটা একটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে কয়টা ফ্লাক্স যাচ্ছে, কয়টা তড়িৎ ফ্লাক্স যাচ্ছে আমাদের এই সূত্রের সাহায্যে আমরা পাই, তাই তো? এটা যদি ওপেন একটা তল হয়, এই তলের মধ্য দিয়ে কয়টা ফ্লাক্স যাচ্ছে আমরা এই সূত্র থেকে পেতে পারি। মানে এটা ফ্লাক্স সংখ্যাকে বোঝাচ্ছে। আবার গাউস এটাও আমাদের বলল, যদি তলটা বদ্ধ হয়, এরকম যদি বদ্ধ তল হয়, একটা গোলকও হতে পারে, এটা কিন্তু গোলকও হতে পারে বা যে কোনো আকারের একটা বদ্ধ তল হতে পারে, এর ভেতরে যদি আধান থাকে তাহলে এই তল অতিক্রম করে ফ্লাক্স নির্গত হবে। এই ফ্লাক্সের সংখ্যাটা আমাদের গাউস বললেন যে বদ্ধতলের মধ্যে যদি আধান থাকে তাহলে ওই বদ্ধতলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স যেটা হয় সেটা ই ডট ডিএস। বাট যখন বদ্ধতল হয় তখন আমরা এরকম একটা ইন্টিগ্রেশন দিতাম। বদ্ধ যখন ওপেন তল, এরকম একটা ওপেন তল, এর মধ্যে দিয়ে কটা ফ্লাক্স যাচ্ছে, তখন আমরা এই সূত্র প্রয়োগ করছি। আর যখন তলটা যখন বদ্ধ হয়ে যাচ্ছে, একটা সলিড একটা বস্তু হয়ে যাচ্ছে যখন, হ্যাঁ, ত্রিমাত্রিক একটা বস্তু হয়ে যাচ্ছে যখন, ওর ভেতরে যদি আধান থাকে তাহলে ত্রিমাত্রিক বস্তুর যে তল, সেই তল থেকে কটা ফ্লাক্স যাচ্ছে সেটা করতে গেলে আমাদের এটা বদ্ধ ক্ষেত্র সমাকল করতে হয়। এটাকে আমরা বদ্ধ বলি, যে ক্লোজড একটা চিহ্ন। তার মানে সম্পূর্ণ তলের মধ্য দিয়ে কোনো ফাঁকা নেই। সেই ফ্লাক্সের সংখ্যাটা আমাদের বলেছিলেন ফ্লাক্স গাউস কত? কিউ ইনসাইড, ভেতরে কত আধান থাকে, বাই এপসাইলন। এটা হচ্ছে গাউসের উপপাদ্য আমরা বলতাম। তাহলে এই উপপাদ্যকে প্রয়োগ করে আমরা ওখানে করেছিলাম কি, বিভিন্ন ক্ষেত্রে ই এর মান নির্ণয় করেছিলাম অনেকটা সহজভাবে, একদম 1-2 লাইনের ক্যালকুলেশন হয়। এখানেও সিমিলার একটা সূত্র ব্যবহার করছি, যেটাকে আমরা বলছি অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য। তাহলে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব সহজভাবে। অবশ্য সব জায়গায় অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করা যায় না কিছু। আচ্ছা, এবার অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যটা কি? অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য করতে গেলে ঠিক এই ধরনের, এখানে যেমন একটা ক্ষেত্র সমাকল আমরা ওখানে শিখেছিলাম, এখানেও এরকম একটা ইন্টিগ্রেশনের একটা ব্যাপার আছে, সমাকলের একটা ব্যাপার আছে। এটাকে আমরা বলতাম ক্ষেত্র সমাকল, ক্ষেত্রফল আর একটা ভেক্টর রাশির ডট প্রোডাক্ট তার সমাকল। এটাকে বলি আমরা ই ভেক্টরের ক্ষেত্র সমাকল। অর্থাৎ এই যদি একটা ভেক্টর হয়, এর ক্ষেত্র সমাকল কত? আমরা বলবো এ ডট ডিএস এর ইন্টিগ্রেশন। এটাকে বলছি আমরা ক্ষেত্র সমাকল। এই ডিএসটা কি? ক্ষেত্রফল। এই যে এ একটা ভেক্টর আর ডিএস ক্ষেত্রফল, এটাকে ক্ষেত্র সমাকল বলি পুরোটাকে। আর এইখানে একটা এই ধরনের আরেকটা ইন্টিগ্রেশন, সেটাকে বলা হয় রেখা সমাকল। রেখা সমাকল, কোনো ভেক্টরের রেখা সমাকল বলতে বুঝি, রেখা সমাকলের ডেফিনেশন, কোনো ভেক্টর, ধরো এ একটা ভেক্টর যদি বলি আমি, এ একটা ভেক্টর বা বি একটা ভেক্টর, যা ইচ্ছা ভেক্টর, এ ভেক্টরের রেখা সমাকল বলতে এ ডট ডিএল এর সমাকল করতে হবে। কোনো ভেক্টরের রেখা সমাকল এ ভেক্টরের, এটা হচ্ছে তাহলে এ ভেক্টরের রেখা সমাকল। আচ্ছা, ঠিক এ ভেক্টরের বদ্ধপথ রেখা সমাকল যদি বলা হয়, বদ্ধপথ রেখা সমাকল, ঠিক আমরা ওরকম ক্লোজড এরকম চিহ্ন দিব, এ ডট ডিএল। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো বল একটা ভেক্টর, বল ভেক্টরের রেখা সমাকল কি হয়?
বলকে আমরা এফ দিয়ে লিখছি মনে করো, এফ ভেক্টর। এফ ভেক্টরের তাহলে বলের রেখা সমাকল, বলের রেখা সমাকল, ধরো এই রেখা বরাবর এ থেকে বিতে বা 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে বল প্রয়োগ করে কোনো বস্তুকে সরানো হলো এই পথে। বলের ডিরেকশান মনে করো বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে, মানও বিভিন্ন। ধরো এই জায়গায় বল হচ্ছে এই দিকে, আর এই দিকে হচ্ছে ডিএল দৈর্ঘ্য, যেদিকে সরছে তার একটা ক্ষুদ্র অংশ সরণ, এটুকু ডিএল যদি বলা হয়। বি ডট ডিএল কথার অর্থ হচ্ছে বলের উপাংশ ডিএলের অভিমুখে। এফ ডট ডিএল এটা তাহলে বলের রেখা সমাকল। তাহলে এফ ডট ডিএল মানে বল ইন্টু দূরত্ব, বল ইন্টু সরণ। তা বল ইন্টু সরণ করলে বলের রেখা সমাকল দাঁড়াচ্ছে কার্য। তাহলে বলের রেখা সমাকল হচ্ছে ইজুকাল টু কার্য। কারণ এখানে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, এফ ডট ডিএল মানে হচ্ছে বল আর সরণের গুণফল আছে এখানে। তাহলে বল আর সরণের গুণফল, সরণটা কোথার থেকে হলো 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে, তার মানে 1 to 2। তাহলে বলের রেখা সমকল থেকে আমরা পাচ্ছি কি, কার্য। 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে সরাতে কার্যের পরিমাণ হবে এফ ডট ডিএল। তাহলে বল ভেক্টরের রেখা সমকল আমরা এইভাবে বলছি। ঠিক এখানে চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর বি, এরও রেখা সমাকল হবে। এ ভেক্টরের বদ্ধপথ রেখা সমাকল মানে এই যে এই রেখা বরাবর গিয়ে যদি আমি আবার একই জায়গায় ফিরে আসি, তাহলে এটা আমরা বদ্ধপথ রেখা সমাকল বলবো। বদ্ধপথ রেখা সমাকল, বলের যদি বদ্ধপথ রেখা সমাকল হয় নিশ্চয়ই কার্য হবে। বলের রেখা সমাকল মানে কি, বল সরণের গুণফল কার্য। তাহলে একটা বল প্রয়োগ হয়ে যদি একটা বস্তু ঘুরে ঘুরে আবার এখানেই আসে, কার্যই হবে, কার্য তো হবে, হ্যাঁ কার্য হবে। কিন্তু এই বলটা কী ধরনের বল সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই বলটা যদি সংরক্ষী বল হয় তাহলে কার্যের পরিমাণ 0 হয়। বদ্ধপথ রেখা সমাকল যদি সংরক্ষী বলের দ্বারা কার্য হয় সেটা 0 হয়, আর অসংরক্ষী বলের দ্বারা কার্য পাওয়া যাবে। বলের রেখা সমাকল 0 হতে পারে, তার মানে বদ্ধপথ রেখা সমাকল 0 হতে পারে বা একটা মানও থাকতে পারে। এইখানে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য আমাদের বললেন যে বি এর যদি আমরা বদ্ধপথ রেখা সমাকল করি, অর্থাৎ বি ডট ডিএল এর রেখা সমাকল বদ্ধ, তাহলে হয় মিউ নট ইন্টু আই ইন, এটা ইনসাইড, এটা আই ইন। আচ্ছা, এটার মানেটা কি দেখো, ধরো একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিকেও যেতে পারে কারেন্ট, এদিকেও আসতে পারে, বা অনেকগুলি তারও থাকতে পারে। এটা দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে I3 কারেন্ট যাচ্ছে। এবার এই কারেন্টের জন্য কারেন্ট গেলে কি হয় আমরা জানি, কারেন্ট গেলে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এইখানে চৌম্বকক্ষেত্র থাকবে, এখানেও চৌম্বকক্ষেত্র থাকবে, তাহলে এই কারেন্টগুলোর জন্য একটা চৌম্বকক্ষেত্র থাকবে। আচ্ছা, এবার চৌম্বকক্ষেত্র কোন দিকে থাকবে, এখানে তোমরা তো জানো এদিক দিয়ে কারেন্ট গেলে চৌম্বকক্ষেত্র এখানে কোন দিকে হয়, যদি কারেন্টটা এইদিকে হয়, একটা কারেন্টের জন্য চৌম্বকক্ষেত্র এই দিক নিচের দিকে হবে। এখানে এতগুলি প্রবাহ একটা দিকে যাচ্ছে, আরেকটা দিকে যাচ্ছে, আরেকটা দিকে যাচ্ছে। যদি এই কারেন্টটা বেশি হয় তাহলে মোট লব্ধ কারেন্টটা এইদিকেই হবে, আর যদি এই কারেন্টটা বেশি হয় তাহলে লব্ধ কারেন্ট এইদিকে হবে। যদি এই কারেন্টটা বেশি হয়, অর্থাৎ এই লব্ধ মোট কারেন্টটা যদি উপর দিকে হয়, তাহলে চৌম্বকক্ষেত্র হবে এইখানে নিচের দিকে, এখানে হবে বি। বোঝাই যাচ্ছে, কারেন্ট যদি এদিকে হয় তাহলে লব্ধ চৌম্বকক্ষেত্র এদিকে, এখানেও তাই, কারেন্ট এদিকে গেলে চৌম্বকক্ষেত্র এই দিকে, উপরের দিকে। উপরের চিহ্ন চৌম্বকক্ষেত্রের দিক, উপরের দিক দেখানো মানে আমরা বি ডট দিয়ে লিখি, এই ডট চিহ্ন দিয়ে আমরা বোঝাই। নিচের দিক মানে ক্রস চিহ্ন দিয়ে বোঝাই। তাহলে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য আমাদের কি বললেন যে কোনো অনেকগুলি তার দিয়ে বা একটা তার দিয়ে যতগুলো কারেন্টই হোক, যদি তড়িৎ প্রবাহ হয়, তার পাশে কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র যদি আমরা নির্ণয় করতে চাই, ওই বিন্দু দিয়ে যদি আমি এই তড়িৎবাহী তারগুলোর চারপাশে একটা বদ্ধ রেখা কল্পনা করি, তাহলে এই বদ্ধ পথ বরাবর এই যে চৌম্বক ক্ষেত্রের রেখা সমাকল হবে মিউ নট ইন্টু আই ইনসাইড। অর্থাৎ ধরো এটার জন্য তো এখানে চৌম্বক ক্ষেত্র থাকবেই, এই কারেন্ট ধরো এই কারেন্টটা বেশি, উপর দিকে ধরো কারেন্ট যাচ্ছে, এখানে লব্ধ কারেন্ট যেটা উপর দিক, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে থাকবে,
ডাউনওয়ার্ডস, নিচের দিকে থাকবে। তাহলে বি এর অভিমুখ নিচের দিক, আমি নিচের দিকে ভেবে বোঝাচ্ছি। এবার ছোট ছোট ডিএল, এই যে এইটুকু দৈর্ঘ্য ডিএল, তাহলে বি ডট ডিএল এখানে করব আমরা। এখানেও আমরা বি ডট ডিএল করবো, সব বি ডট ডিএলের সামেশান আবার এখানে ফিরে আসবো। তাহলে হচ্ছে বদ্ধপথ রেখা বরাবর বি ডট ডিএল এর মান পাওয়া যাবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে রেখার সমাকল পাওয়া যাবে। তার মানে এই বদ্ধপথটা কিন্তু ধরে নেওয়া। কোথায় ধরে নিচ্ছি? যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করব, আমাদের টার্গেটটা কি? কোনো তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা। তাহলে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেলে সেইখানে সেই দিক দিয়ে ওই বিন্দু দিয়ে একটা তারের চারপাশে একটা বদ্ধ রেখা কল্পনা করলাম। তাহলে ওই বদ্ধ রেখা বরাবর যদি আমি চৌম্বক ক্ষেত্রের রেখা সমাকল করি, তাহলে মিউ নট ইন্টু যত ভেতরে কারেন্ট থাকে তার গুণ হয়। এই কথাটার থেকেই আমরা অনেক সহজ করে বিভিন্ন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, ধরো আমি একটা কারেন্ট নিচ্ছি, হ্যাঁ, তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা কারেন্ট যাচ্ছে এদিকে। তাহলে এইখানে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে যদি চাই, তাহলে এইখানে এদিক দিয়ে কী করবো? আমরা একটা বদ্ধপথ কল্পনা করব তারের চারপাশে, এবং এটা বৃত্তাকার নেব আমরা। এই বৃত্তপথ বরাবর চৌম্বক ক্ষেত্রে রেখা সমাকল করব। রেখা সমাকল করে মিউ নট আই হবে। আই ইনসাইড কেন? ইনসাইড হচ্ছে ভেতরে যত কারেন্ট আছে তাদের যোগফল। এটা যদি অনেকগুলো কারেন্ট থাকে তাদের যোগফল হবে। তাহলে এই কথার থেকে আমি বি এর মান নির্ণয় করতে পারবো। তাহলে কারেন্টের থেকে আমরা বি এর মান নির্ণয় করছি, কোনো তারের কারেন্টের থেকে আমরা বি এর মান নির্ণয় করছি। আচ্ছা, এই ছবিটা যদি আমি এদিক থেকে দেখি, এই বদ্ধপথ রেখাটাকে আমি এরকম গোল করে দিলাম। গোল তো? আমি এই ছবিটাকে আমি এই দিক থেকে এরকম করে দিলাম। কারেন্ট তাহলে এইভাবে বেরিয়ে আসছে, বোঝো নাই? তারটা তো এরকম আছে, আমি তারটাকে আমি এবার এইরকম উপর থেকে দেখছি মনে করো। উপর থেকে দেখলে কি হবে? তারটা আমার দিকে আসছে, কারেন্ট আমার দিকে আসছে, কারেন্ট বেরিয়ে আসছে এদিকে। কারেন্টের ডিরেকশনও তাহলে এই দিকে, বাইরের দিকে, মানে একটা ডট চিহ্ন দিলাম, এটা আই। কারেন্ট বেরিয়ে আসছে, ডট চিহ্ন দিয়ে সবসময় বেরিয়ে আসার ডিরেকশন দেখানো হয়। তাহলে কারেন্ট বেরিয়ে আসছে এদিকে। এইটা হচ্ছে বদ্ধপথটা না, বৃত্তাকার বদ্ধপথটা। এই বদ্ধপথের বি কোন দিকে? এদিকে হবে, কারণ কারেন্ট যদি এদিকে হয় বি উপর দিকে হবে। তাহলে এই দিকে বি, তাহলে এই দিকে বি। আর এখানে যে ক্ষুদ্র দৈর্ঘ্য আমি ধরে নিই, তাহলে বি ডট ডিএল তার ইন্টিগ্রেশন করে মানে এখান থেকে আবার এইখানে ব্যাক করে আসা এই বদ্ধপথ বরাবর। তাহলে এই যে বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই হবে। এইটাই হচ্ছে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য। আচ্ছা, এবার অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য আমরা কোথায় কোথায় প্রয়োগ করলে আমাদের সুবিধা হয় এটা একটু ভাবতে হয়। সব জায়গায় আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য যে প্রয়োগ করতে পারি তা না। যেসব ক্ষেত্রে ধরো 1 নম্বর বি আর ডিএল যেখানে সমান্তরাল আছে সেখানে প্রয়োগ করব। নম্বর 2 যেখানে বি ডিএল এর সঙ্গে লম্ব আছে সেখানে আমরা প্রয়োগ করতে পারি। আর যেখানে বি এর মান 0 আছে সেখানেও আমরা প্রয়োগ করতে পারি। তাহলে অ্যাম্পিয়ারের উপপাদ্য আমরা প্রয়োগ করব শুধুমাত্র এই সব ক্ষেত্রে। এখানে কারেন্ট যাচ্ছে উপর দিকে, তাহলে উপর দিকে কারেন্ট গেলে বি আমরা সবসময় যে রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে বলি আমরা যে কারেন্টের দিকে যদি আমাদের বৃদ্ধাঙ্গুলিটাকে রাখে, তাহলে অন্য আঙ্গুল যেদিকে ঘোরাতে হচ্ছে এটাকে জড়িয়ে ধরার জন্য, সেই দিকটা হচ্ছে বি এর দিক। তাহলে এই দিকে কারেন্ট গেলে বি এর দিক এই দিক, মানে বোর্ড ফুটা করে ভেতরে হচ্ছে। আমি দেখাতে পাচ্ছি না, এখানে আঁকতে পাচ্ছি না। এইবার এই ছবিটাকেই আমি এরকম করলাম, এরকম ছিল তো ছবিটা, এবার ঘুরিয়ে আমি এইরকম করে আনলাম। তাহলে দেখো বিটা এরকম কীরকম ছিল, বি এর ডিরেকশন এটা ছিল, বি এর ডিরেকশন এরকম ছিল, এটাকে আমি ঘুরিয়ে এরকম করে দিলাম, তাহলে এরকম হয়ে গেল। তাহলে বি এর ডিরেকশনটা হলো সমান্তরালভাবে আছে বি আর ডিএল। তাহলে এখানে অবশ্যই আমি অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করতে পারবো। কিন্তু তাই বলে সব ক্ষেত্রেই ভ্যালিড অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য, কিন্তু আমরা প্রয়োগ করব এই ক্ষেত্রে, তাহলে আমাদের সোজা হবে। এবার জটিল ক্ষেত্রে আমরা যদি অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করতে চাই, অন্য ক্ষেত্রে মানে এইরকম কেস যদি না হয়, এই 3টা বাদ দিয়ে, সেই ক্ষেত্রে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য করে আমাদের লাভ নেই। অ্যাকচুয়ালি আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করছি কেন? সহজভাবে করার জন্য।
চৌম্বক ক্ষেত্রের মান সহজভাবে বের করার জন্য। এবার সহজ যদি না হয়, আবার যদি জটিল হয়ে যায়, তাহলে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য করে আমাদের লাভ কী? তাহলে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য ভ্যালিড সব জায়গায়, 100% ভ্যালিড হবে সব জায়গাতেই, কিন্তু প্রয়োগ করব আমরা শুধু এই কটা কেসে, তাহলে আমাদের সহজ হবে। তাহলে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যটা কী? তাহলে এটাই অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য। অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করার শর্ত, সেখানেই আমরা প্রয়োগ করব, যেখানে এরকম কেস। অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য এবার সংজ্ঞাটা যদি লিখতে বলে আমাদের কী লিখব? আমরা বলবো কোনো তড়িৎবাহী তারের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের বদ্ধ পথ রেখা সমাকল ওই বদ্ধ পথের অভ্যন্তরে যত প্রবাহ মাত্রা হয় তার μ0 গুণ। ঠিক আছে? তাহলে আমি সংজ্ঞাটা লিখছি, দেখো, তড়িৎবাহী তারের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের রেখা সমাকল, বদ্ধপথ রেখা সমাকল, বদ্ধপথ দিতে হবে, বদ্ধপথ রেখা সমাকল ওই বদ্ধ পথের অভ্যন্তরে যত প্রবাহ মাত্রা থাকে তার μ0 গুণ হয়। ব্যাস, এই কথাটার থেকেই আমরা সহজভাবে কয়েকটা ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। নেক্সট আসি অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যের প্রয়োগ। 1 নম্বর, দীর্ঘ ঋজু তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়। মানটা জানি কত হয়, মনে করে দেখো তো। একটা তার দিয়ে কারেন্ট গেলে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আর দূরে যদি হয়, এখানে B = μ0/4π 2I/r, তাই হয়। এবং বেশ জটিল ক্যালকুলেশন ছিল, এখানে দেখো অনেক সহজভাবে হয়ে যাবে। আমি তাহলে এটা একটা তার ধরে নিচ্ছি, এটার চারপাশে আমি একটা বদ্ধপথ, বৃত্তাকার একটা বদ্ধপথ ধরে নেব, ধরলাম। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক তো বোঝানো মুশকিল, ওই দিক একটু আগে যে ছবিটা আঁকলাম এরকম যদি গোল হয়, চৌম্বক ক্ষেত্রের দিক এই দিক, অ্যাকচুয়ালি এটাও পাশে লিখে নাও, কারেন্টের দিক আউটওয়ার্ড এরকম, তাহলে বোঝানো যাচ্ছে ঠিকঠাক। ডিএলটা এইদিকে, বি এই দিকে, কারেন্টের মান I। তাহলে দেখো, জাস্ট আমি অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যটা লিখি। কি বলছে? B.dl = μ0I। দেখো ওটা চলে আসবে খুব সহজভাবে। ডট প্রোডাক্ট তোমরা জানো, B.dl cos θ = μ0I, আর B আর ডিএল এর সঙ্গে কোণ কত এখানে? 0 ডিগ্রি, cos 0 তাহলে μ0I, cos 0 কত? 1, তাহলে BDL = μ0I, BDL আসলো। এবার দেখো, এই তড়িৎবাহী তারের জন্য এই ব্যাসার্ধটা তো R ধরা যদি হয়, এই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাচ্ছি, এই বিন্দুটাতে P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করছি আমরা, P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B, এটাই ধরা আছে। তাহলে এইভাবে যদি কারেন্ট আসে, এটা আর প্রত্যেকটা এই বদ্ধপথের যে কোনো জায়গায় B এর মান সমান, কারণ দূরত্ব সমান। তাহলে B এর মান সমান হবে, কারেন্ট এদিকে গেলে তাহলে প্রত্যেকটা বদ্ধপথের প্রত্যেকটা বিন্দুতে B এর মান সমানই হবে। তার মানে আমি বলতে চাচ্ছি বিটা হচ্ছে ধ্রুবক। তাহলে বিটা বাইরে চলে আসে, ইন্টিগ্রেশনের বাইরে আসলো B। এবার বদ্ধপথ ডিএল এর ইন্টিগ্রেশন থাকে শুধুমাত্র। ডিএল এর ইন্টিগ্রেশনটা কি? ডিএল এর ইন্টিগ্রেশন হচ্ছে এই বদ্ধপথ বরাবর ডিএলগুলো যোগ করলে কত হবে? ডিএলগুলো যোগ করলে কত হবে? জাস্ট পরিধিটাই হবে, 2πr হবে। তাহলে B × 2πr =
মিউ নট আই। তাহলে বি ইজ ইকাল টু দেখো মিউ নট আই বাই 2πr, এটাই ওটাই কিন্তু মিউ নট বাই 4π 2i/r আসলো। এটাই হচ্ছে তাহলে দীর্ঘ ঋজু তারের জন্য অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করে চৌম্বক ক্ষেত্রের মান। হ্যাঁ, আচ্ছা এইখানে জাস্ট একটা কথা লিখে নিলেই হবে, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি হলে, তাহলে এটা হলে লিখতেই পারো অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য অনুযায়ী, নিজে ভাষা প্রয়োগ করতে পারো। তাহলে একটা প্রয়োগ হয়ে গেল, বুঝতেই পারলে যে এটা ওটার থেকে অনেক সহজ হলো। আমি একটা ধরো তড়িৎবাহী ফাঁপা চোঙের জন্য যদি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করি, ফাঁপা তড়িৎবাহী চোঙ, তার মানে ফাঁপা একটা ধাতব পাইপ, সেটা কারেন্ট যাচ্ছে। ফাঁপা মানে কি, পাইপের ম্যাটেরিয়ালসগুলো চারপাশে আছে, মাঝখানে তো ফাঁপা, তার মানে কারেন্টটা কোন দিক দিয়ে যাবে, ওই চারপাশ দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এখানে যেমন একটা সরু তার নিয়ে করা, একই রকমই ওরকম ফাঁপা একটা পাইপ, ধরো এটা পাইপটা, একটা দীর্ঘ, এখানে শেষ হয়নি, এটা পাইপ, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এবার এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, এই টোটাল কারেন্ট আই আমরা ধরছি, এইভাবে কারেন্টটা উঠছে, আই কারেন্ট। আমি যদি উপর থেকে দেখি, এইটা চোঙের, এটা হচ্ছে অক্ষ, মাঝখান দিয়ে যদি একটা রেখা টানি, এটা চোঙের অক্ষ। এই চোঙের মধ্যে কারেন্ট যাওয়ার জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে এটা আমি নির্ণয় করতে চাই। ভেতরে চৌম্বক ক্ষেত্র কত হবে আর বাইরে চৌম্বক ক্ষেত্র কত হবে, দুটোই আমরা করব। ফার্স্ট আমরা ভেতরে করি। ভেতরে একটা যদি আমি বিন্দু নেই, আমাদের নিয়ম কি, একটা বিন্দু নাও যেখানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, সেই বিন্দু দিয়ে একটা রেখা বদ্ধ পথ কল্পনা করো। তাহলে আমি যদি এইখানে একটা বদ্ধ পথ কল্পনা করলাম, এইটা এখন আমার পি বিন্দু, এই দূরত্বটা মনে করো আর, চোঙের ভেতরে মানে অভ্যন্তরে, এটা 1 নম্বর, এ নম্বর ধরো। আচ্ছা, এটা যদি আমি উপর থেকে দেখি ছবিটা, চোঙটা এটা চোঙের কারেন্ট তো এদিক থেকে এদিকে বেরোচ্ছে, তাই না? চোঙের কারেন্টটা কিন্তু উপর দিকে বেরিয়ে আসছে, এই যে কারেন্টের দিক গোল চিহ্ন দিয়ে দেখানো হয় না, কারেন্টটা কিন্তু উপর দিকে বেরিয়ে আসছে। এইবার আমার এটা কেন্দ্র, এইখানে পি বিন্দু, এই যে এখানে পি বিন্দু, তাহলে এটাও এরকম বদ্ধপথটা হচ্ছে গোল। খুব সহজেই বোঝা যাচ্ছে বদ্ধপথ বরাবর রেখা সমাকল চৌম্বক ক্ষেত্রে। এখানে যদি চৌম্বক ক্ষেত্র বি হয়, যদি বি হয়, এইটুকু ডিএল, বি ডট ডিএল ইজ ইকুয়াল টু বদ্ধপথের অভ্যন্তরে কত কারেন্ট থাকবে তার মিউচুয়াল গুণ। বদ্ধপথের অভ্যন্তরে কারেন্ট কত? 0। বদ্ধপথের ভেতরে কোনো কারেন্ট নেই। কারেন্টটা কোথায়? আমি যে বললাম, হ্যাঁ, পৃষ্ঠে কারেন্ট। তাহলে বদ্ধপথের ভেতরে কারেন্ট নাই, তাহলে বি ডট ডিএল এটা করলে কত হবে? 0 হবে। তাহলে বি এর মান কত? 0। তাহলে চোঙের ভেতরে অক্ষ থেকে চোঙের অক্ষ থেকে অবশ্যই আর দূরে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি হলে, আগে বি আছে, চৌম্বক ক্ষেত্র আছে ধরে নিই, তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই, বদ্ধপথ। এবার বি ডিএল কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু মিউ নট আই, ইন্টিগ্রেশন। আচ্ছা, বি তো সমানই হবে, কেন্দ্র থেকে সমান দূর, তাহলে বি ডিএল এর ইন্টিগ্রেশন তো 2πr, একবারে করে দিলাম। বি ডিএল এর ইন্টিগ্রেশন 2πr cos 0 1, আর কারেন্টই তো 0, আই এর মান 0, আই ইনসাইড ইজ ইকুয়াল টু 0। এটা আই ইনসাইড করে দাও, তাহলে ভেতরে 0,
এইবার বাইরের কোনো বিন্দু, এবার ধরো এইখানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে বাইরে পি বিন্দুতে, বা এইখানে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেলে তাহলে এইবার পি বিন্দু দিয়ে আমাদের একটা বদ্ধ পথ কল্পনা করতে হবে যার ব্যাসার্ধ আর। অর্থাৎ এখন বদ্ধ পথটা বাইরে, এই দূরত্বটা আর, এখানে পি বিন্দু। এখন এইটা তাহলে বদ্ধ পথ, এইখানে বি আর ডিএল একই দিকে আছে। আচ্ছা, এইবার চোঙের এটা বি নম্বর নাম দিয়ে চোঙের বাইরের কোনো বিন্দু, অক্ষ থেকে আর দূরে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এটা ক্ষেত্র লিখে দিও। বি হলে এই পর্যন্ত ঠিকই আছে, লিখে যাও এই পর্যন্ত, এটাও ঠিক আছে, বাট এবার আই আছে, এবার আই আছে। তাহলে বি ইজ ইকুয়াল টু কত আসলো? মিউ নট আই বাই 2πr, তার মানে ওই মিউ নট বাই 4π 2i বাই আর আসলো, আগেরটাই আসলো। দীর্ঘ ঋজু তড়িৎবাহী তার যেটা ছিল তার জন্য চৌম্বক ক্ষেত্র বাইরে যেটা হতো এখানেও বাইরে এটাই। আমি যদি একটা গ্রাফের সাহায্যে বোঝাই, দীর্ঘ ঋজু তড়িৎবাহী যে তার ছিল আগেরটা, ওটারও গ্রাফটা এখানে বুঝতে পারবে। এটা আর, কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়ে বি এর মানের কীরকম পরিবর্তন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। ভেতরে চৌম্বক ক্ষেত্র কত? 0। তাহলে কত পর্যন্ত 0? এর ব্যাসার্ধ পর্যন্ত 0, ব্যাসার্ধ পর্যন্ত 0। এবার যখন ব্যাসার্ধ পর্যন্ত, এবার ব্যাসার্ধটা ক্রস করলেই মানে ওইখানেই চৌম্বক ক্ষেত্র হাইয়েস্ট, তারপরে আর যত বাড়বে চৌম্বক ক্ষেত্রের মান কমে যাবে। এরকম হবে গ্রাফটা। এই যে 0, এটা আর ইজ ইকুয়াল টু আর, চোঙের ব্যাসার্ধ, তারপরে যত দূর বাড়বে চৌম্বক ক্ষেত্র কমতে থাকবে। তাহলে আগে দীর্ঘ ঋজু তড়িৎবাহী তার যেটা করা হলো তার গ্রাফ কোনটা? এইটুকু, কারণ এই অংশটার গ্রাফ তো এটা। আগেরটা দীর্ঘ ঋজু তড়িৎবাহী তার যেটা করা হলো আর এর সঙ্গে বি এর এরকম কিন্তু আগেরটার সঙ্গে করে নিতে পারবে এটা। আর এটার ক্ষেত্রে এটা যেহেতু চোঙের ভেতরে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র থাকছে না, বাইরে থাকছে।